আমার এলাকার বাবারা, পর্দালে মা বোনেরা, খাস করে আমার গরিব বন্ধুরা, আমি কিছু কথা বলবো, খুব সতর্কতার সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন। খাস করে আমার গরিব বন্ধুদেরকে বলবো, আমার কথাগুলি শুনবেন, অনুধাবন করবেন। আমি সত্য বলছি, মিথ্যা বলছি না ধোঁকা দিচ্ছি, অবশ্যই আপনাদের গবেষণা করার জন্য অনুরোধ করছি। এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছিল, বারবার। এক সময় মুসলমানদের শাসন ছিল, ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। নামায়া দাও। বাস যাও। ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। আপনারা জানেন 1803 ঈসাই সালে 1803 ঈসাই সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম, আরে ভাই সাংবাদিকরা কাজ করতে দেন, আপনারা কি বক্তৃতা শুনবেন? আপনারা আসছেন কেন এখানে? সাংবাদিকরা কাজ করতে দেন, যান সাংবাদিক এখান থেকে, এখানে শেষ হবে লাগবে না, যান যান, আপনারা ওখান থেকে যান, সাংবাদিকের কাজ করতে দেন। যাও, তুমি যাও, সাংবাদিক কাজ করতে দাও। (1803 ঈসাই সালে মুসলমানরা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলেন। অনেকেই জানেন না, শিক্ষিত সমাজও আজকে জানে না ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম সূচনা কে করেছিল, অনেকেই জানে না। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে, তখন শাসক ছিল জাফর। এই জাফরের থেকে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে, তখন শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। আর একটা ইতিহাস জানেন, ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, প্রায় 93,000 সামথিং। কত হাজার ভাই? এর মধ্যে 63,000-এর উপরে মুসলমানদের নাম, 63,000-এর উপরে। তার মানে ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কে? সবাই বলেন, এটা মাথায় রাখেন। মুসলমানরা সূচনা করেছিল, মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছিল। শুধু 80,000 আলেম শহীদ হয়েছিলেন, 80,000 আলেম। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। অনেকেই জানেন না। সমস্যাই ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে, কিন্তু কি দেখলাম, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা মুসলমানদের সাথে বৈষম্য করছে, জুলুম অত্যাচার অবিচার করছে। আবারও মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ হয়েছিল। আন্দোলনের সূচনা কে করেছিল? মুসলমান। জোরে বলেন কারা? এই পাকিস্তান আন্দোলনের সূচনা কারা করেছিল? মুসলমানদের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। এই জন্য আবার আমরা আন্দোলন করলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমার প্রশ্ন, এখানে শিক্ষিত সমাজ আছেন, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই 53 বছর যারা শাসন করেছে তারা কি বৈষম্য দূর করতে পারছে? আপনারাই বলুন। ভেদাভেদ দূর করতে পারছে? মানুষকে শান্তি দিতে পারছে? মানুষকে মুক্তি দিতে পারছে?
পারে নাই। আবার কি হলো, 2024 জুলাই আগস্টের বিপ্লবের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না। আন্দোলন করলাম, মানুষ শহীদ হলো, পঙ্গুত্ব গ্রহণ করলো, জীবন বিসর্জন দিয়েছে, বৈষম্য থাকবে না। কিন্তু আমার প্রশ্ন, 2024 জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে জুলাই মাস চলতেছে, বৈষম্য বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? ধর্ষণ, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, কারণটা কি? বারবার মানুষ বৈষম্য দূর করার জন্য, শান্তি পাওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য জীবন দেয়, আন্দোলন করে, সংগ্রাম করে, কিন্তু বৈষম্য তো বাড়ছে, জুলুম বাড়ছে, অত্যাচার বাড়ছে, অফিসার বাড়ছে। এখন পর্যন্ত আমাদের গরিব দরিদ্র সীমার উপরে যায় নাই। এখন পর্যন্ত এই রাজীবপুর এরিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এলাকা। এর কারণটা কি? একদিনও চিন্তা করি নাই। শোনেন বন্ধুরা, যারা গরিব আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বর্তমান অর্থনীতি যদি 1000 বছর চলে, কত হাজার বছর? বর্তমান অর্থনীতি যদি 5000 বছর চলে, তাহলে গরিব গরিবই হবে, ধনীরা শুধু ধনী হবে। গরিবরা কোনোদিন ধনী হতে পারবে? উদাহরণ, আজকে আপনি যাবেন, একজন গরিব ব্যাংকে লোন আনার জন্য, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন না, আমার কাছে তো টাকা নেই, আমি তো গরিব। ম্যানেজার সাহেব বলবে, এখানে গরিবদের টাকা হয় না, ধনীদের জন্য টাকা দেওয়া হয়, নাকি ভাই? তাই যার আছে ব্যাংক তাকেই দেয়, যাকে দেয় তারই লোন মাফ হয়, তার ইন্টারেস্ট মাফ হয়। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। 10 লক্ষ টাকার আগের মালিক, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়বার মালিক বানিয়েছে, যাকে লোন দিছে তারই লোন মাফ, তারই ইন্টারেস্ট মাফ। তো একজন ধনী কয়বার ধনী হলো ভাই? 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। আগের থেকেই 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড়লোককে লোন মাফ করা হয়েছে, ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো, এই বাংলাদেশের গরিব নাগরিক হিসাবে তার একটা অংশে আমিও ছিলাম, কিন্তু বড়লোক থেকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরেকটা লাথি। এখন বলেন তো, এইভাবে চলতে থাকলে গরিব কোনোদিন ধনী হবে? হবে না। আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা আছে, বাংলাদেশের কয় পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আপনারা অনেকেই জানেন না। এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র বাংলাদেশের 20 থেকে 25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে। এখন বুঝেন টাকার পাহাড় কি, কত টাকা তাদের কাছে আছে। শুধু সালমান এফ রহমান শুধু এক জায়গার থেকে লুটপাট করছে 50,000 কোটি টাকা, শেয়ার বাজার থেকে। শুধু শেয়ার বাজার থেকে এক গেম, মানি গেম বলা হয়, এক মানি গেমে লুট করছে কত হাজার? 55,000 কোটি টাকা। 55,000, আমরা বুঝবেনও না সব। আপনি কি জানেন এই 16 বছরে কত টাকা পাচার হয়েছে? আমার গরিব বাবারা জানেন না। 28 লক্ষ কোটি। কত কোটি? 28 লক্ষ কোটি। বুঝেন? অনেকেই বুঝবেন না, আসলে বুঝবেন না। 28 লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার। একটা হিসাব দিলে বুঝবেন, বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি। কত কোটি? আর শুধু পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা, শুধু পাচার হয়ে গেছে। আপনি কি দেখেন নাই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মন্ত্রীদের অবস্থাটা কি বলেন তো? আপনারাই বলেন। এমপিদের অবস্থা কি আপনারা বলেন? উদাহরণ দেব নাকি? ফরিদপুর জেলার
ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করছে 2000 কোটি টাকা, একজন সভাপতি। বর্তমান রাজনীতির চেয়ে বড় ব্যবসা কিছু নেই, রাজনীতির চেয়ে বড় ব্যবসা বিশ্বাস হয় না। আপনি বলেন তো, একজন বিসিএস ক্যাডার তার স্টার্টিং বেতন কত জানেন? একজন বিসিএস ক্যাডার, এই যে ম্যাজিস্ট্রেট দেখেন, ইউএনও দেখেন, ডিসি দেখেন, এদের বেতনের শুরু মাত্র 22,000 টাকা, মাত্র 22,000, 22,000 থেকে 35,000 টাকা মাত্র বেতন। ওই একজন ডিসির বেতন কত? 80,000 টাকা হতে পারে সর্বসাকুল্যে। অথচ একজন ছাত্রলীগের সভাপতি সে বিদেশে পাচার করছে 2,000 কোটি টাকা। একজন ডিসি সাহেব যদি ঠিক মতো ঘুষ টুস না খায়, বাজার ঠিক মতো করতে পারবে না। অথচ আজকে যদি ওয়ার্ডের একজন সভাপতি হয়, ইউনিয়নের সভাপতি হয়, থানার সভাপতি হয়, দেখা যায় সে 5 গাড়ি নিয়ে ঘুরতে থাকে। এই টাকাগুলি কাদের? এটা মাথার মধ্যে নিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আমাদের গরিব বন্ধুদের সমস্যা, আমার এলাকার বাবারা, পর্দালা মা বোনেরা, খাস করে আমার গরিব বন্ধুরা, আমি কিছু কথা বলবো, খুব সতর্কতার সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন। খাস করে আমার গরিব বন্ধুদেরকে বলবো, আমার কথাগুলি শুনবেন, অনুধাবন করবেন। আমি সত্য বলছি, মিথ্যা বলছি না, ধোঁকা দিচ্ছি, অবশ্যই আপনাদের গবেষণা করার জন্য অনুরোধ করছি। এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছিল, বারবার। এক সময় মুসলমানদের শাসন ছিল, ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। নামায়া দাও। বাস যাও। ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। আপনারা জানেন 1803 ঈসাই সালে, 1803 ঈসাই সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম, আরে ভাই সাংবাদিকরা কাজ করতে দেন, আপনারা কি বক্তৃতা শুনবেন? আপনারা আসছেন কেন এখানে? সাংবাদিকরা কাজ করতে দেন, যান সাংবাদিক এখান থেকে, এখানে শেষ হবে লাগবে না, যান যান, আপনারা ওখান থেকে যান, সাংবাদিকের কাজ করতে দেন। যাও, তুমি যাও, সাংবাদিকের কাজ করতে দাও। 1803 ঈসাই সালে মুসলমানরা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলেন। অনেকেই জানেন না, শিক্ষিত সমাজও আজকে জানে না। ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম সূচনা কে করেছিল অনেকেই জানে না। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে, তখন শাসক ছিল জাফর। এই জাফরের থেকে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে, তখন শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। আর একটা ইতিহাস জানেন, ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, প্রায় 93,000 সামথিং। কত হাজার ভাই? এর মধ্যে 63,000-এর উপরে মুসলমানদের নাম, 63,000-এর উপরে। তার মানে ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কে? সবাই বলেন, এটা মাথায় রাখেন। মুসলমানরা সূচনা করেছিল, মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছিল। শুধু 80,000 আলেম শহীদ হয়েছিলেন, 80,000 আলেম। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। অনেকেই জানেন না। সমস্যায় ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে, কিন্তু কি দেখলাম, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা মুসলমানদের সাথে বৈষম্য করছে, জুলুম অত্যাচার অবিচার করছে। আবারও মুসলমানরা আন্দোলন করেছিল,
যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ হয়েছিল। আন্দোলনের সূচনা কে করেছিল? মুসলমান। জোরে বলেন কারা? এই পাকিস্তান আন্দোলনের সূচনা কারা করেছিল? মুসলমানদের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। এই জন্য আবার আমরা আন্দোলন করলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমার প্রশ্ন, এখানে শিক্ষিত সমাজ আছেন, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই 53 বছর যারা শাসন করেছে তারা কি বৈষম্য দূর করতে পারছে? আপনারাই বলুন। ভেদাভেদ দূর করতে পারছে? মানুষকে শান্তি দিতে পারছে? মানুষকে মুক্তি দিতে পারছে? পারেনি। আবার কি হলো? 2024 জুলাই আগস্টের বিপ্লবের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না। আন্দোলন করলাম, মানুষ শহীদ হলো, পঙ্গুত্ব গ্রহণ করলো, জীবন বিসর্জন দিয়েছে, বৈষম্য থাকবে না। কিন্তু আমার প্রশ্ন, 2024 জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে জুলাই মাস চলতেছে, বৈষম্য বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? ধর্ষণ, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, কারণটা কি? বারবার মানুষ বৈষম্য দূর করার জন্য, শান্তি পাওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য জীবন দেয়, আন্দোলন করে, সংগ্রাম করে। কিন্তু বৈষম্য তো বাড়ছে, জুলুম বাড়ছে, অত্যাচার বাড়ছে, অফিসার বাড়ছে। এখন পর্যন্ত আমাদের গরিব দরিদ্র সীমার উপরে যায় নাই। এখন পর্যন্ত এই রাজীবপুর এরিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এলাকা। এর কারণটা কি? একদিনও চিন্তা করি নাই। শোনেন বন্ধুরা, যারা গরিব আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বর্তমান অর্থনীতি যদি 1000 বছর চলে, কত হাজার বছর? বর্তমান অর্থনীতি যদি 5000 বছর চলে, তাহলে গরিব গরিবই হবে, ধনীরা শুধু ধনী হবে। গরিবরা কোনোদিন ধনী হতে পারবে? উদাহরণ, আজকে আপনি যাবেন একজন গরিব ব্যাংকে লোন আনার জন্য, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন না, আমার কাছে তো টাকা নেই, আমি তো গরিব। ম্যানেজার সাহেব বলবে, এখানে গরিবদের টাকা হয় না, ধনীদের জন্য টাকা দেওয়া হয়, নাকি ভাই? তাই যার আছে ব্যাংক তাকেই দেয়, যাকে দেয় তারই লোন মাফ হয়, তার ইন্টারেস্ট মাফ হয়। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। 10 লক্ষ টাকার আগের মালিক, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়বার মালিক বানিয়েছে। যাকে লোন দিছে তারই লোন মাফ, তারই ইন্টারেস্ট মাফ। তো একজন ধনী কয়বার ধনী হলো ভাই? 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। আগের থেকেই 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড়লোককে লোন মাফ করা হয়েছে, ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো, এই বাংলাদেশের গরিব নাগরিক হিসাবে তার একটা অংশে আমিও ছিলাম। কিন্তু বড়লোক থেকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরেকটা লাথি। এখন বলেন তো, এইভাবে চলতে থাকলে গরিব কোনোদিন ধনী হবে? হবে না। আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা আছে, বাংলাদেশের কয় পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আপনারা অনেকেই জানেন না। এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র বাংলাদেশের 20 থেকে 25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে। এখন বুঝেন টাকার পাহাড় কি, কত টাকা তাদের কাছে আছে। শুধু সালমান এফ রহমান
শুধু এক জায়গার থেকে লুটপাট করছে 50,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে। শুধু শেয়ার বাজার থেকে এক গেম, মানি গেম বলা হয়, এক মানি গেমে লুট করছে কত হাজার? 55,000 কোটি টাকা। 55,000, আমরা বুঝবেন না সব। আপনি কি জানেন এই 16 বছরে কত টাকা পাচার হয়েছে? আমার গরিব বাবারা জানেন না। 28 লক্ষ কোটি। কত কোটি? 28 লক্ষ কোটি। বুঝেন? অনেকেই বুঝবেন না, আসলে বুঝবেন না। 28 লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার। একটা হিসাব দিলে বুঝবেন, বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি। কত কোটি? আর শুধু পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা, শুধু পাচার হয়ে গেছে। আপনি কি দেখেন নাই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মন্ত্রীদের অবস্থাটা কি বলেন তো? আপনারাই বলেন। এমপিদের অবস্থা কি আপনারা বলেন? উদাহরণ দেব নাকি? ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করছে 2000 কোটি টাকা। একজন সভাপতি। বর্তমান রাজনীতির চেয়ে বড় ব্যবসা কিছু নেই। রাজনীতির চেয়ে বড় ব্যবসা বিশ্বাস হয় না? আপনি বলেন তো, একজন বিসিএস ক্যাডার তার স্টার্টিং বেতন কত জানেন? একজন বিসিএস ক্যাডার, এই যে ম্যাজিস্ট্রেট দেখেন, ইউএনও দেখেন, ডিসি দেখেন, এদের বেতনের শুরু মাত্র 22,000 টাকা। মাত্র 22,000। 22,000 থেকে 35,000 টাকা মাত্র বেতন। ওই একজন ডিসির বেতন কত? 80,000 টাকা হতে পারে সর্বসাকুল্যে। অথচ একজন ছাত্রলীগের সভাপতি সে বিদেশে পাচার করছে 2000 কোটি টাকা। একজন ডিসি সাহেব যদি ঠিক মতো ঘুষ টুস না খায়, বাজার ঠিক মতো করতে পারবে না। অথচ আজকে যদি ওয়ার্ডের একজন সভাপতি হয়, ইউনিয়নের সভাপতি হয়, থানার সভাপতি হয়, দেখা যায় সে 5 গাড়ি নিয়ে ঘুরতে থাকে। এই টাকাগুলি কাদের? এটা মাথার মধ্যে নিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আমাদের গরিব বন্ধুদের সমস্যাকে জানেন?